কিছু মানুষের লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে, বলছেন প্রধান উপদেষ্টা। সাভারের ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু। জানাবো গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, ইসির সামনে যত চ্যালেঞ্জ। এবং সর্বশেষ জানাবো 1 বছরে বিচার বিভাগে অনেক অর্জন রয়েছে, বলছেন প্রধান বিচারপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিছু মানুষের লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে, বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সম্পদকে কিভাবে লুটপাট করেছে কিছু মানুষ তা জাতির সামনে প্রকাশ করা হবে। সেজন্য সবগুলো সংস্থাকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। সিআইসির মহাপরিচালক জানান, বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 5টি দেশের 7টি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানার পর প্রধান উপদেষ্টা বলেন, অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দুদক, সিআইসি ও পুলিশের সিআইডি সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ লুট করে বিদেশের সম্পত্তি তৈরি করতে না পারে। সাভারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু। সাভারে ছিনতাইকারী সন্দেহ গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিকেলে সাভার মডেল থানার উপপরিদর্শক মোতাসিম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। গত 9 আগস্ট স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এরপর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাব্বির সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার বাসিন্দা মানিক হাজির ছেলে। পুলিশ জানায়, 9 আগস্ট সকালে পথচারীরা জরুরি সেবা 999 নম্বরে কল করলে সাভার পৌর এলাকায় সিআরপি মহল্লা থেকে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রেশমা বেগম নামে এক নারী বাদী হয়ে সাব্বিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী রেশমা বেগম তার স্বামী কাজিম উদ্দিন ও ছেলে ইমরান হোসেন জয়পুরহাট থেকে সাভারে আসেন। 9 আগস্ট ভোর 5টা 40 মিনিটে তারা ঢাকা আরিচা মহাসড়কের সাভার পৌর এলাকায় সিআরপিতে নামেন। ওই সময় আগে থেকে ওত পেতে থাকা সাব্বির একটি সুইচ গিয়ার চাকু দিয়ে তাদের গতিরোধ করে মালামাল লুটের চেষ্টা করে। এক পর্যায়ে সে ইমরানকে চাকু দিয়ে আঘাত করে এবং কাজিম উদ্দিনকে হাতের আঙুলে কামড় দেয়। পরে ইমরান, কাজিম উদ্দিন স্থানীয়দের সহযোগিতায় সাব্বিরকে আটক করা হয়। উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করার পর পুলিশের সোপর্দ করে। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, ইসির সামনে যত চ্যালেঞ্জ। গ্রহণযোগ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নানামুখী চ্যালেঞ্জ দেখছে নির্বাচন কমিশন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইসির ওপর আস্থা ফেরানো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, রাজনৈতিক দলগুলোর মধ্যকার অনাস্থা ও সংকট নিরসন করা এবং ভোটার উপস্থিতি বাড়ানো, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষ সক্রিয় ভূমিকায় রাখা, নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ, ভোট গ্রহণ কর্মকর্তাদের পক্ষপাত মুক্ত রাখা এবং ভোট কেন্দ্র স্থাপনা ও অন্যতম চ্যালেঞ্জ মনে করছে ইসি। প্রথমবার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সুযোগ দেওয়াটা এক ধরনের চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন ও ইসির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানান, জুলাই সনদসহ নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্ভব না থাকলে নির্বাচনের সহিংসতা বাড়বে এবং দেশ বিদেশে ওই অর্থে নির্বাচন গ্রহণযোগ্য পাবে না। তারা আরও জানান, গত সপ্তাহে ইসির কর্মকর্তারা সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বৈঠক করেছেন। সেখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে। এসব বিষয়ে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারে এআই এর ব্যবহার নিষিদ্ধ, আগেভাগেই খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, আরপিওতে কিছু সংশোধনী যুক্ত করা ও রোডম্যাপে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের উপর জোর দেওয়া সহ বেশ কিছু বিষয় যুক্ত করার পদক্ষেপ নিয়েছে ইসি। তবে ইসির ওপর আস্থা ফেরানো, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মতো কাজে এখনও হাত দেয়নি কমিশন। ভোটের প্রস্তুতিমূলক কাজের দিকেই এখন জোর বেশি দিচ্ছে ইসি। এরই অংশ হিসেবে চলতি সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে কমিশন। নির্বাচন নিয়ে চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেন, চ্যালেঞ্জের শেষ নেই। প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তবে আমাদের আশা, তফসিল ঘোষণার কাছাকাছি সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থার উন্নতি হবে। এছাড়া নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং কোস্ট গার্ডকে অন্তর্ভুক্ত করেও আরপিও সংশোধন করা হচ্ছে। সুতরাং সবাই মিলে চেষ্টা করলে ভালো পরিস্থিতিতে ভোট করতে পারব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচনের অ্যাকশন প্ল্যান ঘোষণা করতে যাচ্ছি। সেখানে সরকারের সঙ্গে বোঝাপড়া এবং ভোটার উপস্থিতি কিভাবে বাড়ানো যায় সেসব বিষয় থাকবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করা আমাদের অগ্রাধিকার। এরপর দ্বিতীয় ধাপে কাজ শুরু করব। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা রয়েছে। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত 2014, 18 ও 2024 সালের জাতীয় নির্বাচন রয়েছে। 2018 সালের কারসাজি নির্বাচন এবং 2024 সালের আমিডামি খ্যাত নির্বাচন করায় দায়ের সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল কারাগারে রয়েছেন। KM নুরুল হুদাকে মব তৈরির পর আটক করা হয়। ওই সময়ে তার গলায় জুতার মালাও পরানো হয়। ইসলামী আন্দোলনের নেতারা প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সিসিকে তারা বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারলে নির্বাচন দেন। আর যদি আপনি মনে করেন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না, তাহলে আপনি ঝুঁকি নেবেন না। কারণ যদি আপনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না দিতে পারেন, তাহলে বিগত নির্বাচন কমিশনের পরিণতি আপনাকে ভোগ করতে হবে। আপনার গলায় গামছা এবং কোমরে রশি লাগাতে পারে। ইসির কর্মকর্তারা বলছেন, ওইসব ঘটনা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এবং ইসির জন্য বড় শিক্ষা। এবার গ্রহণযোগ্য নির্বাচন না হলে একই ভাগ্য বরণ করতে হবে তাদের। এ কারণে নির্বাচনে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী অনেকটাই নিরপেক্ষ থাকবে বলে আশা ইসির। যদিও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশনের যেসব কর্মকর্তা স্থানীয় সরকারের বিতর্কিত নির্বাচনগুলোর রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বর্তমান কমিশন। অবশ্য সুষ্ঠু নির্বাচন করা শুধু ইসির নয়, সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তার মতে, রাজনৈতিক দলগুলোর অনৈক্যের সুযোগ নিতে পারে সুযোগ সন্ধানীরা। তার আশঙ্কা, জুলাই সনদ সই না হলে নির্বাচনে অনিশ্চয়তা তৈরি হতে পারে। বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। এই সনদ সই না হলে নির্বাচনী অনিশ্চয়তা তৈরি হতে পারে। ওই অনিশ্চয়তা থেকে বড় সংকট তৈরি হতে পারে। তিনি বলেন, জাতীয় রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সদ্ভাব থাকা দরকার। দলগুলোর মধ্যে যতই অনৈক্য থাকবে, ততই অন্যরা সুযোগ দেবে। এমনকি নির্বাচনের সময় সুযোগ সন্ধানীরা নাশকতার মাধ্যমে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে। তিনি বলেন, নির্বাচনে ইসি, সরকার ও গণমাধ্যমের নিরপেক্ষতা বজায় রাখার অন্যতম বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলোর বর্তমান অনৈক্য কতটা উদ্বেগের? বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, এনসিপির মধ্যকার বর্তমান অনৈক্য নির্বাচনে প্রভাব ফেলবে কি না এ বিষয়ে জানতে চাইলে একাধিক নির্বাচন কমিশনার কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কমিশনার বলেন, তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরে। এখনও অনেক সময়। এর মধ্যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হবে বলে মনে করছেন তারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য নির্বাচনের কৌশল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক মহিউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বাহাস এক ধরনের চাপ তৈরির কৌশল, দ্রুত নিরপেক্ষ নির্বাচন আয়োজন, সরকারকে তাগাদা দেওয়া এবং সিট ভাগাভাগির কৌশল। তিনি বলেন, একটি দল ছাড়া সবাই মাঠে আছে। জাতীয় পার্টিও রাজনীতি করছে। সব দল নির্বাচনের অংশ নিলে ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং ভোটার উপস্থিতি বাড়বে। চ্যালেঞ্জ মোকাবিলায় ইসি কতটা প্রস্তুত? নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা বলেন, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতিমূলক কাজে বেশি মনোযোগী। আরপিও ও নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন, সীমানা নির্ধারণ, নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো যেন বিতর্কিত না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনেক ভোট কেন্দ্র তাদের নেতাদের নিয়ন্ত্রণাধীন ভবন বা এলাকায় স্থাপন করা হয়েছে। ইসি ইতিমধ্যে নীতিমালা সংশোধন করেছে এবং ভোট কেন্দ্রের খসড়া তালিকা তৈরি করছে। জনমত যাচাইয়ের জন্য ওই তালিকা আগেভাগেই প্রকাশ করা হবে। এছাড়া তরুণদের নির্বাচনমুখী করতে চলতি বছরে 3বার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে। প্রস্তুতিমূলক কাজগুলো গুছিয়ে আনার পর কৌশলগত কাজগুলোয় হাত দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।